পরিস্থিতি আগে থেকে বদলেছে, কিন্তু আমরা সারা বাংলাদেশে দেখেছি, মানে দেখতেছি এখনো যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো ঠিক আগের মতোই হচ্ছে। যেখানে আগে আসামি ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, যে বিরোধী মত ছিল, যে দলগুলো ছিল, তাদের আসামি করা হতো। এখন ঠিক উল্টোটা হচ্ছে, মামলার বিবরণ বা ধরন সব ধরনের আগের মতোই আছে। আমি যদি একটু বলি, এটা ফায়দা নিচ্ছে। আগে যেমন হচ্ছে ক্ষমতাসীনরা নিতেন, এখন ক্ষমতা না আসলে এখন কিছু লোক নিচ্ছেন। আমার কাছে একটা অডিও টেপ আসছে, সে ফোন দিয়ে বলতেছে, একটি দলের একজন নেতা, সে বলতেছে যে আপনার নামটা আমি ফেলে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। সুতরাং এই যে মামলাগুলো যে হচ্ছে, আমরা একজন বাদী যিনি প্লেন্টিফ থাকেন, তিনি তার হচ্ছে অভিযোগটা দেন, কিন্তু আমরা এফআইআর লিস্ট যখন করেন তখন কিন্তু এটা ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট বলা হয়। আপনারা এফআইআর এর সেই জায়গাগুলো যেন একটু দেখেন, যার তার নামে যে বাদী মামলাগুলো করছে সেগুলো যেন একটু খেয়াল করে দেখেন। অন্তত আমরা আশা করি যে আসলে পুরনো যে পুলিশিং, আপনি বলেছিলেন যে পুরনো পুলিশিং এখন আর চলবে না, আমরা আশা করি যে সেই পুরনো পুলিশিংটা অন্তত নারায়ণগঞ্জে না চলবে, কি নারায়ণগঞ্জে সে উদাহরণটা দিক। এবং আরেকটি যদি বিষয় আমরা বলতেছি, যে অনেক রাজনীতিক আছেন যারা এই শহরের ত্রাসের রাজনীতির বিরুদ্ধে মানে সাহসী চিত্তে কথা বলেছেন, এবং তারা সেজন্য অনেক সময় হচ্ছে গিয়ে যে প্রাণনাশের হুমকির মুখোমুখি হয়েছে। কিন্তু আমরা দেখতেছি যে বিভিন্ন সময়ে যে পরিবর্তিত হলে সেই লোকগুলোর নামে হচ্ছে গিয়ে নানান ধরনের মামলা হচ্ছে বা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। অনেক ওপেনলি ঘোষণা করছেন যে তার বাড়ি খুলে নিয়ে আসবো, এইভাবে করে যাব। এবং আমরা দেখেছি, সেই নিয়ে আমরা রিপোর্ট করেছি, কোনোভাবে আসলে কোনো ধরনের পদক্ষেপ প্রশাসনিক ভাবে নেওয়া হয়নি। আমরা আশা করবো যে আসলে নারায়ণগঞ্জ ব্যতিক্রম হোক, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটা উদাহরণ হোক। নতুন পুলিশ সুপারের কাছে আসলে আমরা এই কামনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ মোহাম্মদ টিটু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি। আমরা দিন যেগুলি চলে গেছে সেই চলে বিষয়গুলো নিয়ে ভাবতে চাই, সামনের দিকে ভাবতে চাই। বাংলাদেশের একজন স্বনামধন্য, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে বিখ্যাত বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি এসে বলেছেন যে আমাকে লিখেছেন, আমার কথা শুনতে হবে, যদি না শুনেন বলেন, আমি আমার জায়গায় ফিরে যাব। আমরা আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে শুদ্ধ হতে চাই। সারা দেশ সংস্কার হচ্ছে, পুলিশ সংস্কার হচ্ছে, আমরা সাংবাদিকের সংস্কার হতে চাই, একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই। সেক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সেটুকু আপনি করবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ, এটুকু আমরা আশ্বস্ত করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মিথ্যে মামলায় হয়রানির শিকার হতে চাই না, মানবিক পুলিশ চাই। সাংবাদিকরা যখন আমরা কোনো কিছু বলি, অনেক সময় আমাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা একটা তথ্য সংগ্রহ করতে গেলে অনেক জীবনের ঝুঁকি নিতে হয়। অনেক সময় ক্যামেরা বের করতে গেলে ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে, সাংবাদিকের উপর হামলা হয়। অনেক কষ্ট করে একটা অডিও টেপ সংগ্রহ করেছি, একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, তারপরে আমরা সেই বিষয়টা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পরও সেখানে লেগে শিকার হতে হয়। সেই সাংবাদিককেও কিন্তু হয়রানির শিকার ঘটেছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। এবং যখনই যে সরকার আসে, দলীয় সরকারগুলি আসে, এসে সাংবাদিকের টুটি চেপে ধরে। আমরা আশা করব এখন নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যতদিন আছে এখানে আইসিটি আইন বা সরকারি সাংবাদিককে টুটি চেপে ধরার মতো কোনো আইন অপব্যবহার হবে না। আমরা সাংবাদিকরা আগে যেমন একটা সময় স্বাধীনভাবে লিখতাম, সমাজের ভুল ত্রুটিগুলি তুলে ধরতাম, এবং আপনারা সেই বিষয়গুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতেন, সেই বিষয়টা যেন আমরা ফিরে পাই, সেই সময়টা যেন ফিরে পাই, আমরা যেন নতুন করে দেশটাকে সুন্দর করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহাম্মদ হোসেন আজাদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি। আমার প্রশ্ন হলো সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন, যে আমার নারায়ণগঞ্জ জেলার ভিতরে বিশেষ করে ২৫০০ থানা পুড়ে সারখার। ২৫০০ কিছু নেই থানার ভিতরে। আপনি গত পরশু দিন আপনি গেছেন, সেখানে পরিদর্শন করে এসেছেন, দেখছেন ২৫০০ বুলেট নাই, গাড়ি নাই, ২৫০০ থানার ভিতরে একটি চেয়ারও নাই। আমরা সেখানে একটি সংগঠন থেকে একটা কম্পিউটার ব্যবস্থা করে দিয়েছি। তারপরে অন্যান্য লোক যারা আমাদের কাছে সহযোগিতা চাইছে, মাননীয় ওসি মহোদয়, তখন আমরা বলছি আমরা যতটুকু সাধ্য আছে আমরা আপনাকে সহযোগিতা করবো। কিন্তু আমার প্রশ্ন হলো, ৪ তারিখের আগ পর্যন্ত ২৫০০ কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা কর্মী ছিল না। কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আমি 3 তারিখে যখন জুলাই 3 তারিখে প্রজ্ঞাপন বাতিল হলো, আমি 4 তারিখে শাহবাগে আন্দোলন করি, একটা স্রেফ বৈষম্য বিরোধী আন্দোলন করছি। এখন 2,500-এর ব্যতিক্রম সারা বাংলাদেশের ভিতরে নজরুল ইসলাম বাবু হুইপ, তিনি 2,500-এর দ্বিমত পোষণের কোনো সুযোগ সেখানে নাই। তিনি এক নায়ক তন্ত্র 2,500-এ কাম করেছিলেন, কিন্তু সেখানে আমি একজন লোক পেলাম না। 2,500-এর কোনো পুলিশ সেখানে একটি ইট পাটকেল ছুড়ে নাই, একটা ছাত্র নেতাদেরকে কারো গায়ে হাত তুলে নাই, 2,500-এ একটি মারবুক খালিও করে নাই 2,500-এর পুলিশ। সেখানে 2,500-এর থানাটা কেন করলো? 59 কোটি টাকা নষ্ট হয়েছে 2,500-এ, যেটা একটা খসড়া এই হিসাব করছে, সেখানে 59 কোটি টাকা সেখানে ক্ষতি হয়েছে। আমার প্রশ্ন হলো, কারা সেটা করলো? এবং তারাই এখন 2,500-এ ঘুরে বেড়াচ্ছে, এবং তারা এই বিভিন্ন জায়গা, যেটা নজরুল ইসলাম বাবু সাবেক হুইপ যেটা দখল করছিল, সেখানে আলটিমেটলি অন্য জায়গায় অন্যান্য লোকের নাম সেখানে এখন দেখছি দখল। আমার কথা হলো যে যদি এখানে বৈষম্য দূরীকরণের জন্য যেটা আসছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আবার বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। এবং 2,500-এর যে 3-4টা মামলা হয়েছে, এই সরকারি মামলা, সেই মামলাগুলির মধ্যে এই নিরীহ মানুষদের নাম সেখানে উঠছে, আমাদের বন্ধু সাংবাদিকদের নাম উঠছে। এগুলি থেকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে 2,500-এ একটা ডাকাত প্রবণ এলাকা, একেবারে প্রায় 500 বছরের ইতিহাস। 2,500 সবচেয়ে বেশি ডাকাতি, আপনারা যারা আমাদের নারায়ণগঞ্জের সভা আপনারা জানেন, 2,500-এর সবচেয়ে ডাকাত প্রবণ এলাকা। প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। গত 1 মাস যাবত, আজকে 2 তারিখ, 5 তারিখ থেকে আজকে 2 তারিখ, 1 মাস যাবত, প্রায় 1 মাস যাবত 2,500 প্রচুর ডাকাতি হচ্ছে, মারামারি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, সেখানে জ্বালা পোড়া হচ্ছে প্রচুর। নারায়ণগঞ্জের ভিতরে এত